কোশ্চেনটা এরকম দিয়েছে। সবাই দেখতে পাচ্ছিস তো, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ছেলেপেলে জয়েন করছে না কেন আজকে? আমাদের দেখ আগের দিন আমাদের স্টেডি স্টেট মডেলের ইকুয়েশন গুলো হলো, তাই তো? আমাদের স্টেডি স্টেট মডেল থেকে যে ইকুয়েশন গুলো পেয়েছি সেই ইকুয়েশন গুলো আমি একবার ড্র করছি, একবার লিখছি। আমরা যে ইকুয়েশন গুলো পেয়েছি স্টেডি স্টেট মডেল থেকে, একবার সেই ইকুয়েশন গুলোকে আমরা লিখে নিচ্ছি। প্রথম ইকুয়েশনটা কি? স্টেডি স্টেট মডেল থেকে যে ইকুয়েশনটা পেয়েছি, ইকুয়েশনগুলো আমরা পেয়েছি, সেই ইকুয়েশনগুলো আমরা লিখে নিচ্ছি একবার। যার মধ্যে প্রথম ইকুয়েশনটা কি ছিল? EB = KA phi omega। EB = KA phi omega। এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি ছিল? আমরা ওমেগা EA/KA phi, ওমেগা EA/KA phi minus RA/KA phi, RA/KA phi into IA। 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল? টাউ KA phi IA, অর্থাৎ টর্ক KA phi IA। 4 নম্বর ইকুয়েশন কি পেয়েছি আমরা? ওমেগা KA EA/KA phi, ওমেগা EA/KA phi minus RA/KA phi তার হোল স্কোয়ার ইন্টু টাউ। RA/KA phi তার হোল স্কোয়ার ইন্টু টাউ। এই 4খানা ইকুয়েশন দেখ আমরা পেয়েছি। সবারই কাছে 4খানা ইকুয়েশন রপ্ত হয়েছে তো, না হয়নি বল? এই 4খানা ইকুয়েশন, এই 4খানা ইকুয়েশন কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এরপরে আমার যে টপিকটা শুরু হবে, সাপোজ ধর এই কোশ্চেন, আমি একটা কোশ্চেন দিয়ে আজকে পড়াটা শুরু করব। আমাদেরকে আজকে কোশ্চেনটা দিয়েছে যে এক্সপ্লেন স্পিড, টর্ক, characteristics speed torque characteristics of a DC, সেটা শান্ট হতে পারে, সরি প্রথমে সেপারেটলি নিই, সেপারেটলি এক্সাইটেড হতে পারে, সেটা শান্ট হতে পারে, সেটা সিরিজ মোটর হতে পারে। আমরা দেখ এই কোশ্চেনটা সম্বন্ধে পরিচিত না পরিচিত নয় বল? থার্ড সেমিস্টারে বল, থার্ড সেমিস্টারে পড়ার জায়গা থেকে বল তো এই কোশ্চেনটা সম্বন্ধে তোরা পরিচিত না পরিচিত নস?
থার্ড সেমিস্টারে যখন এই কোশ্চেনটার অ্যান্সার করেছিলিস তখন স্পিডটা কিন্তু আমাদের ওমেগার জায়গাতে এন ধরা ছিল। স্যার দেখা যাচ্ছে না। একটু ওয়েট কর, স্ক্রিনটা শেয়ার করি। এবার ঠিক আছে। তাহলে এই যে কোশ্চেনটা আমি লিখেছি সেটা সিরিজ সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে হতে পারে কোশ্চেনটা, কি শান্ট মোটরের ক্ষেত্রে হতে পারে কোশ্চেনটা, বা সিরিজ মোটরের উপরে হতে পারে কোশ্চেনটা। পরীক্ষাতে তিনটে থেকে একটা আসবে এবং আসবেই। এই তিনটে মোটর থেকে এই কোশ্চেনটা একটা আসবেই। স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা তোদেরকে ড্র করতে হবে, এক্সপ্লেন করতে হবে যে টর্কের সাথে আমাদের স্পিড কিরকম পরিবর্তন হয়। এখন একটা মোটরের টর্ক বলতে আমরা যেটা বুঝি সেটা কি বুঝি বল? একটা মোটরের টর্ক বলতে আমরা কি বুঝি বল? একটা মোটরের জেনারেলি টর্ক বলতে আমরা কোন কথাটা বুঝি জেনারেলি? বল, এতদিন তো পড়াশোনা করেছিস। একটা মোটরের টর্ক বলতে গেলে আমরা সাধারণত কি বুঝি, কোন জিনিসটাকে বুঝি? কেউ তো রেসপন্স কর। মোটর তো পড়েছিস রে, প্রচুর মোটর পড়া হয়ে গেল, এসি মোটর পড়া হলো, ডিসি মোটর পড়া, ডিসি মোটরের সময় টর্ক নিয়ে বলেছি, এসি মোটরের সময় টর্ক নিয়ে বলেছি। এসি মোটরের ক্ষেত্রে আবার 3 রকমের টর্ক পেয়েছিস, ম্যাক্সিমাম টর্ক, ফুল লোড টর্ক, স্টার্টিং টর্ক, অনেক রকমের টর্ক পেয়েছিস। তাহলে এত যে টর্ক সম্বন্ধে আমরা জিনিসটা জেনেছি, তাহলে অ্যাকচুয়ালি টর্ক বলতে গেলে, একটা মোটরের টর্ক বলতে গেলে আমরা কোন জিনিসটাকে বুঝি? স্যার মোটরের রোটেশনাল না। তাহলে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা হয়ে গেল রে? স্যার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। না, তাও নয়। আরে একই হাল রে তোদের। তোদের হালটা এরকম কেন? এতদিন টর্ক 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 করে চেঁচালাম, তাহলে কি পড়াশোনা? রোটেশনাল ফোর্স। না, তাও নয়। সে টর্ক কবে থেকে শুরু করেছি বলতো? সেই থার্ড সেমিস্টার থেকে শুরু করেছি টর্ক নিয়ে আলোচনা করতে একটা মোটরের, এবং সেক্ষেত্রে আমরা প্রতি মুহূর্তে বলেছি তার মানেটা। যতবার টর্ক উচ্চারণ করেছি ততবার মানেটা বলেছি আমি। রোটেটিং পার্ট। না, তাও নয়। পরীক্ষাতে ইন্টারভিউতে এগুলোই তো কোশ্চেন করবে রে, যে হোয়াট ডু ইউ মিন বাই টর্ক অফ এ মোটর। তুই কি যখন ক্যাম্পাসিং ইন্টারভিউ যাবি তখন কি তোকে একটা অঙ্ক করতে দেবে, না একটা কোশ্চেন দিয়ে বলবে এর সমাধান করে দাও, এর উত্তরটা লিখে দাও? তোকে একটা কোশ্চেন দিয়ে বলবে কি এর উত্তরটা লিখে দাও? একটা মোটরের লোড ক্যাপাসিটি, যে এই মুহূর্তে বর্তমানে মোটরটার উপর কতটা লোড দেওয়া আছে, বা ওই মোটরটা ম্যাক্সিমাম কতটা লোড নিতে পারবে, সেটা কি বলি আমরা? মোটরের টর্ক। তাহলে এই যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে, এতদিন দেখ থার্ড সেমিস্টারের জায়গা থেকে তোরা যখন এই অ্যান্সারটা করেছিলিস তখন দেখ যে মোটরটা বলেছিল সেই মোটরের একটা ছবি ড্র করেছিলিস, যে তার করেসপন্ডিং অ্যান্সার বার করেছিলিস ইকুয়েশন দিয়ে। এই জায়গাতে তোরা ফিফথ সেমিস্টারে এসে কিন্তু সেটা করলে হবে না।
ফিফথ সেমিস্টারে এসে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমাদেরকে এই অ্যান্সারটা রেসপেক্টে অ্যান্সারটা উত্তর কোশ্চেনটা রেসপেক্টে যে অ্যান্সারটা আমাদেরকে লিখতে হবে ফ্রম স্টেডি স্টেট মডেল। অ্যান্সারটা লিখতে হবে ফ্রম স্টেডি স্টেট মডেল। এই কথাটা লিখে আমাদেরকে স্টার্ট করতে হবে ফ্রম স্টেডি স্টেট মডেল। তাহলে স্টেডি স্টেট মডেলে আমরা কি দেখেছি, যে একটা সাপ্লাই আমার দেওয়া থাকবে, তারপর একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে আমার আর্মেচার আছে। এখানে যে রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে সেটা আর এ, এখানে যে প্লাস মাইনাস সাপ্লাইটা দেওয়া আছে সেটা ই এ, যার ফলে মোটর যখন এই দিক দিয়ে কারেন্টটা ঢুকছে সেটা আই এ। মোটর যখনই কারেন্টটা ঢুকছে এখানে একটা ফ্লাক্স তৈরি করছে, সেই ফিল্ড কয়েল একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই ফ্লাক্স আর আর্মেচার কারেন্ট নিয়ে মোটর একটা রোটেশনাল স্পিড নিয়ে ঘুরছে, যেটাকে বলবো আমরা এখন ওমেগা, যেটাকে আমরা এখন বলবো ওমেগা, যেটাকে আমরা এখন বলবো ওমেগা। আর ওমেগা রোটেশনাল স্পিড নিয়ে যখন ঘুরছে তার মানে মোটর একটা টর্ক নিতে পারবে, বা মোটরের উপর একটা টর্ক দেওয়া আছে যেটা হচ্ছে টাউ। এই স্টেডি স্টেট মডেল থেকে আমরা যে অ্যাঙ্গুলার স্পিড আর টর্কের মধ্যে যে সম্পর্কটা আমরা পাই, অর্থাৎ যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, সেই ইকুয়েশনটা কি? 4 নাম্বার ইকুয়েশনটা। এই 4 নাম্বার ইকুয়েশনটাই দেখ টর্কের সাথে স্পিডের একটা সম্পর্ক দিয়ে ইকুয়েশন আছে। তাহলে এইবার আমাদেরকে এই ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে ফ্রম স্টেডি স্টেট মডেল দিয়ে আমরা ছবিটা ড্র করলাম, দেন ইকুয়েশনটা আমাদেরকে লিখতে হবে ওমেগা ইজ ইকুয়াল টু, উই নো, এখানে উই নো বলে লিখে দিতে হবে যে ওমেগা ইজ ইকুয়াল টু ই এ বাই কে এ ফাই মাইনাস আর এ বাই কে এ ফাই তার হোল স্কোয়ার ইন্টু টাউ। এইটা দিতে হবে। বোঝা গেল এটুকু? সবাই বুঝতে পারলি কিভাবে কোশ্চেনটার অ্যান্সার স্টার্ট করতে হবে? এইবার আমি আসবো এক একটা মোটরের ক্ষেত্রে। তাহলে এইবার আমি প্রথমে আসি ফর সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। এটা সবারই জন্য কমন, এই জায়গাটা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রেও এটা দিয়ে শুরু হবে, শান্ট মোটরের ক্ষেত্রেও এটা দিয়ে শুরু হবে, সিরিজ মোটরের ক্ষেত্রেও এটা দিয়েই শুরু হবে। যার যতটুকু লিখলাম, যে মোটরই দিক না কোনো কোশ্চেনে তোদের এতটুকু কমন লিখতেই হবে। এইবার এক একটা মোটর নিয়ে আমাদেরকে স্পেসিফিক ভাবে বলতে হবে। তাহলে এবার আমার স্টার্টিংটা হচ্ছে ফর সেপারেটলি এক্সাইটেড মোটর। ফর সেপারেটলি এক্সাইটেড মোটর, বল যখনই আমি টর্কের রেসপেক্টে, টর্ক মানে লোড, তাহলে লোডের যদি পরিবর্তন করি তাহলে মোটরের একটা স্পিডের পরিবর্তন হবে কি হবে না বল? ইন জেনারেল আমরা দেখতে পাই কি পাই না? যদি মোটরের উপরে লোডের পরিবর্তন করা হয় তাহলে মোটরের স্পিডের পরিবর্তন হয় না হয় না? হয়। হয়। তাহলে এই জায়গাতে তোরা নিজেকে ভাব যে লোড মানে, টর্ক মানে হচ্ছে লোড, লোড মানে চিন্তা কর যে তোদের মাথাতে ওজন চাপানো হয়েছে। ঠিক যেরকম
মেশিনের ওপরে মোটরের ওপরে যখন আমি লোড দিচ্ছি, তাহলে সেই জায়গাটা তোরা চিন্তা কর যে আমাদের মাথাতে যদি আমরা লোড চাপাই তাহলে সেটা আমাদের টর্ক, আমাদের ক্ষেত্রে টর্ক। এখন যদি আমাদের মাথাতে লোড না থাকে, আমরা যেভাবে ছুটতে পারবো, মাথায় যদি লোড আস্তে আস্তে বাড়ানো হয়, ওজন যদি আস্তে আস্তে বাড়ানো হয় আমাদের মাথাতে, তাহলে গতিবেগটা কি আস্তে আস্তে কমতে থাকবে না বাড়তে থাকবে? কমতে থাকবে না বাড়তে থাকবে বল? কমতে থাকবে। কমতে থাকবে। ঠিক একই ঘটনা মোটরের উপরে প্রয়োগ কর। মোটরের উপরে যদি আমি লোড বাড়াতে থাকি, মানে মোটরে যদি আমি এখন টর্ক বাড়াতে থাকি, তাহলে মোটরের স্পিড বাড়বে না কমবে? তাহলে আমরা এখন মোটরের উপরে লোড চেঞ্জ করব আর দেখব মোটরের কিভাবে স্পিড চেঞ্জ হচ্ছে, যে সেটা আমরা গ্রাফ দ্বারা রিপ্রেজেন্ট করব, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, যে কি রকম পরিমাণে লোড চেঞ্জ করলে কি রকম পরিমাণে স্পিড চেঞ্জ হয়। এই ঘটনাটা যখন আমরা করব, তখন কি এই জায়গার কোনো রকম পরিবর্তন করব আমরা? করা উচিত? আমরা শুধু এই স্পেসিফিক মোটরটাতে দেখতে চাইছি যে এই মোটরটার ক্ষেত্রে কিরকম লোড দিলে মোটরটার কিরকম লোডের পরিবর্তন করলে কিরকম স্পিডের পরিবর্তন হয়, সেটা আমরা দেখতে চাইছি। তাহলে এটা যদি যখন আমরা দেখতে চাইবো, তখন কি এই জায়গাটা পরিবর্তন করা উচিত? এই জায়গাতে না স্যার। এই জায়গাটা কোন রকম পরিবর্তন করা উচিত নয়। অর্থাৎ সাপ্লাই যদি কনস্ট্যান্ট রাখ, তাহলে এই অবস্থাতে আমাদেরকে অ্যাজিউম করতে হবে সাপ্লাই কনস্ট্যান্ট। আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে যে সাপ্লাইটা হচ্ছে ফিক্সড। সাপ্লাই হচ্ছে আমার কাছে ফিক্সড, মানে কনস্ট্যান্ট। তাহলে লোড চেঞ্জ করার সাথে সাথে কি আবার মোটরকে পরিবর্তন করব, না সেই মোটরটাই থাকবে? মোটরও পরিবর্তন করব না। আমরা যখন এই এক্সপেরিমেন্টটা করব, তখন মোটরকেও কোনো পরিবর্তন করব না, সাপ্লাইকেও কোনো পরিবর্তন করব না। এখন সাপ্লাইকে যদি পরিবর্তন না করি, তাহলে এই রাস্তা দিয়ে যে কারেন্টটা যাবে, এই রাস্তা দিয়ে, মানে এই মোটরের মধ্যে যে কারেন্টটা ঢুকছে, সেই কারেন্টটা ওটাও তো কনস্ট্যান্টই থাকবে। যদি সাপ্লাইয়ের ভোল্টেজে যদি কোনো পরিবর্তন না করি, কারেন্টের কি পরিবর্তন হবে? ভোল্টেজের পরিবর্তন না করলে কারেন্টেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন এই যে কারেন্টটা ঢুকছে, সেই কারেন্টের একটা অংশ তো ফিল্ডেও ঢুকছে। তাহলে ফিল্ডে যে অংশটা কারেন্টটা ঢুকছে, সেখানে ফিল্ডের ক্ষেত্রে আমার সেই কারেন্টটা ঢুকে যখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে ফাই, তাহলে সেটাও কি পরিবর্তন হবে না কনস্ট্যান্ট থাকবে? ফ্লাক্স কি পরিবর্তন হবে না কনস্ট্যান্ট থাকবে বল, এটাকে যদি আমি পরিবর্তন না করি? সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ফিল্ডটা তো সাইডে থাকবে সেপারেট সোর্স থেকে। তাহলে এখানেও আর্মেচারও ভোল্টেজে পরিবর্তন করব না, ফিল্ডেরও কোনো ভোল্টেজে পরিবর্তন করব না। যদি ভোল্টেজেরই যদি পরিবর্তন না করি, তাহলে সেই ভোল্টেজের কারণে কারেন্টেরও কোনো পরিবর্তন হবে না। এখন কারেন্টেরও যদি কোনো পরিবর্তন না হয়, সেই কারেন্টটা যখন ম্যাগনেটিক ফিল্ড কয়েল দিয়ে যাচ্ছে, তাহলে সেই ফিল্ড কয়েলের উপরে ফ্লাক্সেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে সাপ্লাই যখন কনস্ট্যান্ট, তখন সেটা ইন্ডিকেট করছে আমার আই এটাও কনস্ট্যান্ট। আর কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে ফিল্ড কয়েলের কারেন্টটাও কনস্ট্যান্ট, এবং ফিল্ড কয়েলের কারেন্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ফিল্ড কয়েল থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে ফাই, সেটাও আমার কাছে কনস্ট্যান্ট। তাহলে আমি সাপ্লাইয়ের দিক থেকে ফাইকে কনস্ট্যান্ট পেয়ে গেলাম। আবার বলছি, মোটর এই যে এক্সপেরিমেন্টটা যখন করব, তখন মোটরটাকেও কোনো পরিবর্তন করব না। তাহলে মোটরের এই যে কে এ যে ফ্যাক্টরটা আমাদের কাছে এসছে ইকুয়েশনে, কে এটা কি ছিল? মোটর কনস্ট্যান্ট তো। কে এটা কোথা থেকে পেয়েছিলাম? মোটর কনস্ট্যান্ট থেকে। দেখ,
এই মোটর কনস্ট্যান্টটাও তো কনস্ট্যান্ট, পরিবর্তন হবে কি? মোটরকে যদি আমি পরিবর্তন না করি তাহলে এই মানটার কি পরিবর্তন হবে? এই মানটার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এটাও আমার কাছে একটা কনস্ট্যান্ট। তাহলে এই দুটো জায়গা থেকে কে এটাও কনস্ট্যান্ট, ফাইটাও কনস্ট্যান্ট, তাহলে এই দুটোর গুণফল কে এ ফাই, এদের দুটোকে যখন গুণ করব সেই গুণফলটাও তো আমার কাছে কনস্ট্যান্টই থাকবে, না পরিবর্তন হবে বল? এই দুটোর গুণফলটাও তো আমার কাছে কনস্ট্যান্টই থাকবে। তাহলে সাপ্লাই যদি পরিবর্তন না করি, মোটর যদি পরিবর্তন না করি, আমার স্পিড টর্কের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে কে এ ফাই বলে যে টার্মটা আছে সেটা তো পুরো কনস্ট্যান্টই থাকছে। আবার সাপ্লাই যখন আমি কনস্ট্যান্টে রাখছি সেই জায়গা থেকে ই এর মানটাও তো কনস্ট্যান্ট, তাহলে এটাও কনস্ট্যান্ট। তাহলে স্টেডি স্টেট মডেলের ক্ষেত্রে যে স্পিড টর্কের যে ইকুয়েশনটা পেয়েছি, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে স্পিড টর্কের ইকুয়েশনটা যখন আমি আবার ড্র লিখব, ই এ বাই কে এ ফাই মাইনাস আর এ বাই কে এ ফাই তার হোল স্কোয়ার ইন্টু টর্ক। তাহলে ভালো করে দেখ, আমার যদি সাপ্লাই কনস্ট্যান্ট থাকে, মোটরও কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা তো পুরো কনস্ট্যান্ট, এবং এই পার্টটাও পুরো কনস্ট্যান্ট। এবার ইনিশিয়াল অবস্থাতে ধরে নে এই যে মানটা আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি এই মানটা হচ্ছে 1000-এ, কনস্ট্যান্ট ভ্যালু যে মানটা আছে 1000 ভ্যালুতে, আর আর এর মানটা রাখা আছে 0.2 ওহমে। আর এ মানে আর্মেচার রেজিস্ট্যান্স, সরি আর্মেচার রেজিস্ট্যান্স আর ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স মিলে সেটা রাখা আছে 0.2-তে। আর কে এ ফাই এই মানটা আছে ধরে নে 10-এ, তাহলে 10 স্কোয়ার। এবার বলছি মোটরটাকে যখন আমি স্টার্ট করছি তখন কোনো রকম লোড দেওয়া নেই, অর্থাৎ অ্যাট দ্য স্টার্টিং এ আমি হিসেব করতে চাইছি। তাহলে স্টার্টিং এর ক্ষেত্রে লোড নেই মানে টর্কের মানটা 0, কোনো লোড চাপাইনি এখন, তাহলে টর্কের মান 0। তাহলে বল এই জায়গা থেকে আমি ওমেগার মানটা কত পাবো? 1000 পাবো না পাবো না? আরপিএম পাবো না পাবো না বল? এই জায়গা থেকে আমি এগুলো সব অ্যাজিউম করে নিলাম বোঝানোর জন্য। পাবো তো 1000-এর মান? হ্যাঁ স্যার। এবার আমি মোটরের টর্ক একটু বাড়ালাম, লোড একটু বাড়ালাম, তার টর্কের মানটা ধর রাখলাম 1 নিউটন মিটার, টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। লোড একটু বাড়ালাম, লোড যখন একটু বাড়ালাম, বল এই জায়গাতে ইকুয়েশন গুলো কোন এই মানটার কি কোনো পরিবর্তন আসবে? এই জায়গাটার কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে না, সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করিনি, মোটরও চেঞ্জ করিনি, তাহলে এই জায়গাটা তো একই একই থেকে যা ছিল তাই থেকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওমেগা মান হবে দেখ 1000 মাইনাস আর এর মানটাও সে একই আছে 0.2, কে এ ফাই তার মানটাও একই আছে 10 স্কোয়ার। এবার লোডের মান 1 বাড়ালাম, বল এবার স্পিড কত হবে? স্পিডের মান কত হবে? 1000 মাইনাস এখানে তো নিচে 100,
তাহলে 0.2 কে 1 গুণ করলে সেই 0.2ই থাকছে, নিচে 100, তার মানে 0.002। তাহলে এই 1000 থেকে যখন এই পরিমাণ পাক কমবে, স্পিড কমছে, সেটা কি খুবই কম কমছে না নেগলিজিবল অ্যামাউন্ট কমছে? খুবই বেশি কমছে। তাহলে এখানের আমি লোড চাপিয়ে দিলাম, লোড চাপিয়ে দেওয়ার ফলে স্পিডের মানটা এইটুকু কমবে 1000 পাক থেকে। তাহলে বল, এই পাক সংখ্যা যদি কমে, স্পিড যদি এইটুকু কমে, তাহলে স্পিডের কি কোনো পরিবর্তন তোরা লক্ষ্য করতে পারবি? না মনে হবে আগে যা স্পিড ছিল সেই এইটুকু যদি স্পিড কমে, তাহলে কি স্পিডের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো এইটুকু লোড চাপানোর জন্য? না স্যার, পারবো না। খুবই কম স্পিড একটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমি এটাকে সেই বলতেই পারি 1000 আরপিএমই আছে, স্পিডের কোনো পরিবর্তন হলো না। এবার টর্কের মান ধরো আমি আরো বাড়িয়ে দিলাম, অনেক বাড়িয়ে দিলাম, 10 নিউটন মিটার করে দিলাম, 10 গুণ টর্ক বাড়িয়ে দিলাম, লোড বাড়িয়ে দিলাম, আমি 10 গুণ লোড বাড়িয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে স্পিডের হিসাবটা কত আসবে? এই জায়গাটা তো যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন আসবে না, 1000 1000ই থাকবে, মাইনাস আর এর মানটা 0.2ই থাকলো, নিচে 10 স্কোয়ারই থাকলো, ইন্টু 10, টর্কের মানটা পাল্টে দিলাম, 10 করে দিলাম। তাহলে এক্ষেত্রে বলতো 1000 মাইনাস 0.2, আবার নিচে 10 স্কোয়ার আছে, উপরে একটা 10 গুণ আছে, তাহলে নিচে 10 হয়ে যাবে। তার মানে রেজাল্টটা কত আসবে? 1000 মাইনাস 0.02। তাহলে লোড কত বাড়ালাম বল? 10 গুণ লোড বাড়ালাম, তারপরেও কি স্পিড কমছে? এইটুকু স্পিড কি আমাদের বোঝা যাবে কমলো বলে 1000 না পাক? স্যার, যাবে না। তাহলে সেটাও দেখ আমার 1000ই থেকে গেল, আরপিএমই থেকে গেল। আমি যদি টর্কের মান অর্থাৎ লোডের মান আরো 10 গুণ বাড়িয়ে দিই, 100 নিউটন মিটার করে দিই, লোডের মানটা আমি 100 নিউটন মিটার করে দিলাম, তাহলে ওমেগা দেখ সেই মানটাই তো থেকে যাচ্ছে, 0.2, নিচে 100, 10 স্কোয়ারকে 100 লিখে দিলাম, ইন্টু 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে আমার থেকে গেল 1000 থেকে 0.2 মাইনাস হলো। বল এখানেও কি স্পিডের পরিবর্তন দেখতে পাবো? এইটুকু স্পিডের পরিবর্তন 1000 পাকের উপরে এইটুকু পরিবর্তন কি অনুভব হবে? আমি টর্কের মান আরো 10 গুণ বাড়িয়ে দিলাম, অর্থাৎ 1000 নিউটন মিটার করলাম, তাহলে স্পিডের কি পরিবর্তন আসবে? তাহলে ওপরে একটা 10 আসবে, 10 এর সাথে 0.2 গুণ করলে কত আসবে? 998। তাকে এখানে গুণফলটা 2 হবে। তাহলে আমি এত পরিমাণ স্পিড লোড বাড়ালাম, যার ফলে মাত্র 2 পাক স্পিড কমলো। লোডের পরিমাণ কত গুণ বাড়ালাম বলতো স্টার্টিং থেকে? আর এত পরিমাণ লোড বাড়ানোর ফলে মাত্র 2 পাক কমলো স্পিড। কোন মোটরের ক্ষেত্রে? সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। তাহলে আমি এই ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লেন করব? আমি তো এই ব্যাপারটাকে জাস্ট রিয়ালাইজ করলাম, একটা ভ্যালু দিয়ে তোদেরকে বোঝালাম, কিন্তু পরীক্ষার খাতাতে তো আর এইটুকু এইভাবে বোঝালে হবে না। পরীক্ষার খাতাতে তোদেরকে এই ইকুয়েশনটা থেকেই তোদেরকে অ্যান্সার দেখাতে হবে। তাহলে বল, এইটুকু জায়গাতে আমি যে কথাটা তোদেরকে বোঝাতে চাইলাম, যে সেপারেটলি এক্সাইটেড মোটরের ওপরে যতই আমরা লোডের পরিমাণটা বাড়াতে থাকি না কেন, স্পিডের আমরা কোন রকম ড্রাস্টিক পরিবর্তন লক্ষ্য করতে পারবো না। অর্থাৎ মনে হবে যেন মোটর সেম স্পিডে রান করছে যতই লোড বাড়াই।
সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রেই একমাত্র যদি আমরা মোটরের লোড বাড়াতেই থাকি তাহলে স্পিডের কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায় না, অর্থাৎ মোটর কনস্ট্যান্ট স্পিডেই রান করে। তাহলে এই ব্যাপারটাকে কিভাবে আমরা সেন্টেন্সে লিখব? বল এই ব্যাপারটা তাহলে আমরা কিরকম সেন্টেন্সে লিখব? যেহেতু লোড আমাদের স্পিড টর্ক ইকুয়েশনে লোড বা টর্ক যেহেতু আর্মেচার রেজিস্ট্যান্স বা এফেক্টিভ রেজিস্ট্যান্সের সাথে মাল্টিপ্লাই হয়ে আছে এবং এই ভ্যালুটা কনসিডার অ্যাজ এ ভেরি স্মল ভ্যালু, দ্যাটস হোয়াই the second portion of the equation will be the change of very minute মানে খুবই স্মল চেঞ্জ। যেহেতু আমাদের লোড এই ফ্যাক্টরটার সাথে গুণ ফর্মে আছে, তাই স্পিড টর্ক ইকুয়েশনের সেকেন্ড পোরশন থেকে এটা যেহেতু আমাদেরকে একটা নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে যে স্পিড কমাবে, কিন্তু আর এ ভ্যালুটা যেহেতু কনসিডার করি আমরা ভেরি স্মল ভ্যালু, দ্যাটস ওয়াই এই পোরশনটা অর্থাৎ নেগেটিভ পোরশনটা অফ দ্য ইকুয়েশন উইল বি দ্য চেঞ্জ অফ ভেরি মাইনুট, অর্থাৎ খুবই মাইনুট একটা পরিবর্তন আসবে। এই মাইনুট পরিবর্তনের জন্য অ্যাজ এ রেজাল্ট the effective speed of the motor remain same, অর্থাৎ সেম ভ্যালুতেই স্পিডটা থাকবে। এখন এই ঘটনাটা আমাদের যে মোটরটা ব্যবহার করছি সেই মোটরটা যদি স্মল সাইজের মোটর হয় তাহলেই অ্যাপ্লিকেবল। যদি সেটা স্মল সাইজের মোটর হয় তাহলে এই ঘটনাটা অ্যাপ্লিকেবল রিমেন সেম, অর্থাৎ যদি এই মোটরটা খুব স্মল সাইজের মোটর হয় তাহলে লোড যতই পরিবর্তন করি স্পিড মনে হবে যেন সেম স্পিডেই রান করছে, অর্থাৎ স্পিড রিমেন কনস্ট্যান্ট। তাহলে এটা আমাদের কাছে শুধুমাত্র স্মল সাইজের মোটরের ক্ষেত্রে। কেন না, তো স্মল সাইজের মোটরের ক্ষেত্রে আমরা আর এর ভ্যালুটাকে কনসিডার করছি ভেরি স্মল, আর সেটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি 0.2। কিন্তু মিডিয়াম সাইজের মোটরের ক্ষেত্রে এখন বলতো স্মল সাইজের মোটর মানে কত এইচপি, কত ওয়াট? স্মল সাইজের মোটর মানে কত ওয়াট? স্মল মোটর মানে কত ওয়াট? ওয়াট ভ্যালুটা কত? আপ টু কত ওয়াট মোটরকে আমরা স্মল মোটর বলি? আপ টু 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট মোটরকে পর্যন্ত আমরা মোটরকে বলি স্মল সাইজের মোটর। এবার মিডিয়াম সাইজের মোটরের ক্ষেত্রে যদি আসি আমরা, মিডিয়াম সাইজ মোটর, তাহলে সেই মিডিয়াম সাইজের মোটর মানে কত সাইজ, কত কিলোওয়াট? আপ টু 5 কিলোওয়াটের বেশি, কিন্তু সেটা আপ টু 100 কিলোওয়াট। এই 100 কিলোওয়াট মোটর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে স্মল সাইজের মোটরটাকে আমরা আর এর ফ্যাক্টরটাকে মানটাকে ধরেছিলাম 0.2, আপ টু 100 কিলোওয়াটের মোটর পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে আর এর মানটা ওই 0.5 এর মধ্যে কাজ করে। সেই ক্ষেত্রে মিডিয়াম সাইজের মোটরের ক্ষেত্রে আমরা যদি এই লোডের পরিমাণটা বাড়াই
তাহলে স্পিডের পরিবর্তনটা মোটরের ম্যাক্সিমাম 2% পর্যন্ত চেঞ্জ আমরা দেখতে পাই। 100-তে 2 পাক, তাহলে 1000-এ 20 পাক, আপ টু 2% চেঞ্জ আমরা দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা আর এর মানটা যদি এটাই কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে স্পিডের যে চেঞ্জটা, সেই চেঞ্জটাকে আমরা আপ টু 2% পর্যন্ত আমরা অবজার্ভ করি। কিন্তু সেটা যদি লার্জ সাইজের মোটর হয়, লার্জ সাইজের মোটর মানে বিয়ন্ড 100 কিলোওয়াট, 100 কিলোওয়াটের বেশি যেগুলো, এখন 100 কিলোওয়াটের বেশি মানে অনেক বড় মোটর। ইন্ডাস্ট্রিতে এইসব সাইজের মোটর খুব কমই দেখা যায়, 100 কিলোওয়াটের মোটর খুব কমই দেখা যায়। তাহলে 100 কিলোওয়াটের মোটর যদি আমরা কখনো ব্যবহার করি, সেটাকে বলি আমরা লার্জ সাইজের মোটর। সেই ক্ষেত্রে আমরা আর এর যে মানটা, ওটাকে আমরা কনসিডার করি অ্যাজ এ 1 ওহম পর্যন্ত। সেই ক্ষেত্রে যখন আমি লোডকে টর্ককে চেঞ্জ করব, অর্থাৎ লোড যখন আমি চেঞ্জ করব, আমার করেসপন্ডিং স্পিড চেঞ্জ হবে। আর এই ক্ষেত্রে স্পিডের একটু পরিবর্তন আমরা দেখতে পাবো। আর সেই স্পিডের পরিবর্তনটা কত দেখতে পাবো না, তো আপ টু 5%। খুব যে একটা কমবে তা নয়, আপ টু 5%। অর্থাৎ 100 পাকে 5 পাক, 1000 পাকে 50 পাক। কিন্তু সেটা এক্সেসিভ লোডের ক্ষেত্রে, লোডের পরিমাণটাও কিন্তু পরিবর্তন হতে হবে প্রচুর পরিমাণে। তাহলে ইন জেনারেল সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা যেহেতু টর্কের পরিমাণটা এফেক্টিভ রেজিস্ট্যান্সের সাথে মাল্টিপ্লাই, এবং সেটা সেকেন্ড পোর্শন অফ দ্য ইকুয়েশন অ্যান্ড ইন্ডিকেট দ্য নেগেটিভ সাইন, এবং আর এর মানটা যেহেতু ভেরি ভেরি লেস অ্যামাউন্ট, দ্যাটস ওয়াই ইফ উই ইনক্রিজ দ্য টর্ক, দ্য এফেক্টিভলি চেঞ্জ দ্য স্পিড উইল রিমেইন কনস্ট্যান্ট। আমরা সেটাকে স্পিডটাকে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্টই দেখতে পাই, কোন রকম স্পিডের আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি না স্মল সাইজের মোটরের ক্ষেত্রে। কিন্তু সেটা লার্জ সাইজের মোটরের ক্ষেত্রে আমরা আপ টু 5% পর্যন্ত স্পিড চেঞ্জ দেখতে পাই। কারণ যত বড় মোটর ব্যবহার করবো, এই মানটা তখন একটু একটু করে বড় হবে। তাহলে এই জায়গাতে যদি একটু বড় মান হয়, তাহলে এই নেগেটিভ সাইনে একটু করে মাইনাসটা আসবে, মাইনাসের মানটা একটু একটু করে বড় হবে। তাহলে এফেক্টিভ আমি যদি কনসিডার করি, তাহলে আমরা এই জায়গা থেকে একটা জেনারেল নলেজ যদি নিয়ে আসি, তাহলে সেই নলেজের উপরে ডিপেন্ড করে যে আমি এখন স্পিড টর্কের গ্রাফটা ড্র করি, আর আমরা সবসময় যেটা অ্যাপ্লাই করছি মোটরের উপরে, সেটাকে দেবো এক্স অ্যাক্সিসে, আর ওইটা অ্যাপ্লাই হওয়ার ফলে যে পরিবর্তন হবে তাকে দেবো ওয়াই অ্যাক্সিসে। তাহলে বলতো আমরা মোটরের কোন জিনিসটাকে পরিবর্তন করছি, আমরা কোন জিনিসটাকে পরিবর্তন করব? আমরা স্পিডের পরিবর্তন করতে পারবো না লোডের পরিবর্তন করতে পারবো? স্যার লোডের পরিবর্তন। আমরা লোডের পরিবর্তন করতে পারবো। তাহলে লোডের যদি পরিবর্তন করি আমরা, তাহলে লোডকে নেব আমরা এক্স অ্যাক্সিসে, আর লোডের ফলে যে পরিবর্তন হবে, কে পরিবর্তন হবে? স্পিড। তাহলে যেটা পরিবর্তন হবে সেটা ওয়াই অ্যাক্সিসে ওমেগা। এখন দেখ, লোড যখন জিরো মানে স্টার্টিং পয়েন্ট, তখন তো মোটরের স্পিড সব থেকে বেশি ছিল। লোড যখন জিরো, তখন তো মোটরের স্পিড সব থেকে বেশি ছিল, নেগেটিভ পোর্শনটা তো জিরো হয়ে যাচ্ছিল, তাই নয়? কোনো ফ্যাক্টরের সাথে জিরো গুণ করলে সেটা পুরোটাই তো জিরো হয়ে যায়। তাহলে সেই সময় স্পিড সব থেকে বেশি। তাহলে সেই সময় স্পিডের মানটা, লোড যখন জিরো, সেই অবস্থায় ধর স্পিডের মানটা এই পরিমাণ আছে। এবার লোড বাড়ানোর সাথে সাথে যদি স্পিডের কোনো পরিবর্তন না হয়, তাহলে এই লাইনটা নিশ্চয় স্ট্রেট লাইন বরাবর চলে যাবে, তাই নয়? যাবে না যাবে না বল? হ্যাঁ স্যার, যাবে।
আমার একটু উপরের দিকে উঠে যাচ্ছিল শেষের দিকে, কিন্তু তোরা একটু সাবধানে ড্র করবি। তাহলে লোডের লাইনটা যদি লোড বাড়ানোর সাথে সাথে যদি স্পিড পরিবর্তন না হয়, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে একদম স্ট্রেট লাইন বরাবর উঠে যাবে। এখন এই জিনিসটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই গ্রাফটা শুধুমাত্র স্মল মোটরের ক্ষেত্রে, কিন্তু মিডিয়াম সাইজের মোটরের ক্ষেত্রে স্পিড কি বললাম, যে যেহেতু আর এর মানটা একটু বেশি থাকে, মোটর তো বড় হয়ে যাচ্ছে, তাহলে মোটর যেহেতু বড় হয়ে যাচ্ছে, আর এর মানটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে স্পিডের পরিবর্তনটা 2% পর্যন্ত কমতে পারে। লার্জ সাইজের মোটরটা স্পিড আর এর মানটা আর একটু বাড়ছে, বড় মোটর, অনেক বড় মোটর, সেই জন্য স্পিডের পরিবর্তনটা 5% পর্যন্ত কমতে পারে। সেই জন্য আমরা কি করব, লোড বাড়ানোর সাথে সাথে স্পিডের যে গ্রাফটা খুব যে একটা কমাবো তা নয়, স্লাইড একটু নিচের দিকে রাখবো এরকম। মানে বলতে চাইছি অ্যাপ্রক্সি আছে, কিন্তু একটু কমছে। আমরা অ্যাকচুয়ালি বলতে চাইছি একটু কমছে, সামান্য একটু কমছে, কিন্তু অ্যাপ্রক্স সেমই আছে, এটাই আমরা বোঝাতে চাইছি। তাহলে এটা হলো আমার কোন মোটরের ক্ষেত্রে? সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে। এবার যদি কোশ্চেনটা আসে শান্ট মোটরে, কোশ্চেনটা যদি আসে শান্ট মোটরে, তাহলে শান্ট মোটরের ক্ষেত্রেও একটু মনে মনে ভাবতো শান্ট মোটরের ক্যারেক্টার ছবিটা, এটা তো ভাববই, কিন্তু শান্ট মোটরের ছবিটা একটু ভাবতো নিজে মনে মনে, যেটা শান্ট মোটরের অ্যাকচুয়াল ছবি। আমরা তো স্টেডি স্টেট মডেল থেকেই ভাববো, কিন্তু সেই ভাবনাটা আমরা এই মোটর থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে ভাববো। তাহলে শান্ট মোটরের ছবিটা কি ছিল? এটাই তো, তাই নয়? আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্ট। তাহলে আমি যদি এই ভোল্টেজটার পরিবর্তন না করি, তাহলে কি লোড কারেন্টের পরিবর্তন হবে? এই লোড কারেন্টের পরিবর্তন যদি না হয়, তাহলে কি এই ফিল্ড কারেন্টের পরিবর্তন হবে? এই ফিল্ড কারেন্টের পরিবর্তন যদি না হয়, তাহলে এই ফিল্ড যে ফ্লাক্সটা তৈরি করছে তার কি পরিবর্তন হবে? কেউ হবে না, কেউ তো হবে না। এটা যদি পরিবর্তন না করি, তাহলে এ পরিবর্তন না হলে এও পরিবর্তন হবে না, এ পরিবর্তন না হলে এও পরিবর্তন হবে না, আর এ পরিবর্তন না হলে এও পরিবর্তন হবে না, অর্থাৎ সবাই কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রেও আমি যে ফাইকে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট, আর কে এ তো আমার আগে থেকেই কনস্ট্যান্ট আছে। তাহলে এদের দুজনের গুণফল কে এ ফাই, তারাও তো কনস্ট্যান্টই আছে, সেও তো কনস্ট্যান্টই আছে। আবার আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, সেও তো ভেরি লেস অ্যামাউন্টে থাকে, আমরা পড়েছি তো এগুলো সব। আর্মেচার রেজিস্ট্যান্সের মানগুলো কত কত অঙ্ক করার সময় কত কত ধরতাম বলতো, সে 0.1, 0.02, 0.2 এরকম ওহম ধরতাম না। অঙ্ক শুধু করলে হবে না, সেই অঙ্ক থেকে ডেটাগুলোকে নিয়েও আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিরকম ডেটা আমরা কোথায় কালেক্ট করেছি। তাহলে এটাও তো সেই ভেরি ভেরি লেস অ্যামাউন্টেরই থাকে। তাহলে বল, শান্ট মোটরের ক্ষেত্রে যে অ্যানালিসিসটা আমি পাবো, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে তো সেই অ্যানালিসিসটাই আমরা পেয়েছি স্টেডি স্টেট মডেল থেকে, আলাদা কিছু পেয়েছি কি? কারণ এখানে তো সে তাই বলেছি, কে এফ আইটা কনস্ট্যান্ট। সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে যেটা কে এফ আই কনস্ট্যান্ট পেয়েছি, শান্ট মোটরের ক্ষেত্রেও তো আমি সেইটাই তো পাচ্ছি। তাহলে এই দুটো যদি ফ্যাক্টর আমি একই পেয়ে যাই এবং আর এর মানটা যদি একই থাকে,
তাহলে আমার এখানেও তো ওমেগা ইজ ইকাল টু ই এ বাই কে এ ফাই মাইনাস আর এ বাই কে এ ফাই তার হোল স্কোয়ার ইন্টু টাউ। এটাও তো সেই একই অ্যানালিসিসই দেবে আমাকে, না আলাদা অ্যানালিসিস কিছু দেবে বল? একই তো অ্যানালিসিস দেবে। তাহলে এই যে ঘটনা থেকে আমরা কি বুঝলাম, এতক্ষণ থেকে আমরা কি বুঝলাম বল? শান্ট মোটর আর সেপারেটলি এক্সাইটেড মোটরের থেকে আমরা কি জিনিসটা জানতে পারলাম, যে জিনিসটাকে আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের কাজের সময় অ্যাপ্লাই করতে পারবো? এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলাম, যেটা যে সাপ্লাই যদি কনস্ট্যান্ট থাকে, শান্ট মোটরই হোক বা সেপারেটলি এক্সাইটেড মোটরই হোক, লোডের আমি যা পরিবর্তন করব, লোডের যদি কোনো পরিবর্তন করি, তাহলে মোটর আমার কোনো রকম স্পিডের পরিবর্তন আসবে না লোডের কারণে। মোটরের উপরে কোনো রকম স্পিডের পরিবর্তন আসবে না লোডের কারণে, অর্থাৎ মোটর অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট স্পিডেই রান করবে। মোটর অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট স্পিডেই রান করবে, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে লোডের পরিবর্তন আছে ঘন ঘন, লোডের পরিবর্তন আছে ঘন ঘন, কিন্তু তোকে যদি বলে যে আমার মোটরের স্পিড যেন কোনো পরিবর্তন না হয়, তুমি সেই রকম মোটর নিয়ে কাজ করো, আমি লোডের পরিবর্তন দেব তোমাকে প্রচুর, কিন্তু লোডের পরিবর্তন যাই দিই না কেন, তোমার যেন মোটরের স্পিডের যেন কোনো পরিবর্তন হয় না, তুমি সেই রকম মোটর নিয়ে কাজ করো, তাহলে তোরা বল কোন মোটরকে নিয়ে কাজ করবি, প্রেফার করবি? সেপারেটলি, শান্ট না সিরিজ? সেপারেটলি, শান্ট না সিরিজ? সিরিজ মোটর নিবি না এই দুটোর মধ্যে একটা নিবি? সিরিজ মোটর নিয়ে কি কাজ করতে পারবো তাহলে? স্যার কি করে বলবো সিরিজ মোটর তো এখন পড়ানি নি, বল? বললি না কেউ? হ্যাঁ, কেউ বললি না এই কথাটা, যে স্যার সিরিজ মোটর তো এখন বললেনই না, তাহলে কি করে বলবো? তাহলে এটুকু তো বুঝতে পারলি যে শান্ট মোটর আর সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে লোডের পরিবর্তন করলে স্পিডের পরিবর্তন হবে না, আর হলেও সেটা খুব স্মল অ্যামাউন্টের, অর্থাৎ খুব বেশি হলে 5%, খুব বেশি হলে 5%, কখন? লার্জ মোটরের ক্ষেত্রে। আর মিডিয়াম সাইজের মোটরের ক্ষেত্রে 2%, আর স্মল সাইজের মোটরের ক্ষেত্রে নেই বললেই চলে পরিবর্তন। তাহলে এইবার তোরা আমাদেরকে বল, এবার সিরিজ মোটরের ক্ষেত্রে কি হবে? সিরিজ মোটরের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটতে পারে? সিরিজ মোটরের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে বল, এবার তোরাই বলবি কোন জায়গাতে কি পরিবর্তন আসতে পারে। কোন জায়গাতে কি পরিবর্তন আসতে পারে সেটা আমাকে বল, বাকিরা আমি বলবো। এবার সিরিজ মোটরে যাওয়ার আগে আমি আর একটা কথা তোদেরকে বলি। এতক্ষণ দেখ আমি একটা কথা বলেছি, যে এই ভোল্টেজটার পরিবর্তন না করলে এই কারেন্টের পরিবর্তন হবে না, এটা বলেছি তো? হ্যাঁ কি না বল, রেসপন্স দে, হ্যাঁ কি না? এই ভোল্টেজটার পরিবর্তন না করলে এই কারেন্টের পরিবর্তন হবে না, এই কথাটা বলেছি তো আমি? স্ট্রাইক করলো না
যে আমি এই কথাটা কত পার্সেন্ট সঠিক বললাম। এই কথাটা যে আমি কত পার্সেন্ট সঠিক বললাম, এটা কি তোদের মাথাতে কাউরই কোনো চিন্তা ভাবনা এলো না? আরে আমি এতক্ষণ ধরে এই কথাটা চিন্তা করে দিচ্ছি, কেউ আমাকে ওই জায়গাটা কোশ্চেনটা করলে না। তোদেরকে একটা নিজের মতন, নিজের মনের মতন একটা চিন্তা করতো, প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবতো যে তোরা যদি শুয়ে বসে দিন কাটাস, তাহলে যেরকম খাবার খাবি, আর তোদেরকে যদি সারাদিন কাজ করতে দেওয়া হয়, তাহলে সেই পরিমাণ খাবারে কি তোদের হবে? বল, এটা কি হবে? কিরে, বেশি। যদি বেশি খাবি তো দেখ, সবাই বেশি খাবে, মুখ ফুটে বলতে পারছিস না। আমি কেন বললাম এবার দেখ, আমি যদি মোটরকে এখন বেশি করে লোড দিই, শান্ট মোটরের ক্ষেত্রে চিন্তা কর, শান্ট মোটরের ক্ষেত্রে চিন্তা কর, আমি যদি মোটরকে বেশি করে লোড দিই, তার মানে বেশি করে কাজ করাবো। তাহলে বেশি করে যদি কাজ করাই, মোটরের কোন কারেন্টটা বৃদ্ধি পাবে? এই কারেন্টটা, মোটরের এই কারেন্টটা বৃদ্ধি পাবে। কিন্তু এই কারেন্টটা কি বৃদ্ধি পাবে? এই কারেন্টের কোনো পরিবর্তন আসবে না। সাপোজ ধর আগে ছিল মোটরে এটা 4 অ্যাম্পিয়ার, এটা ছিল 1 অ্যাম্পিয়ার, তাহলে তখন এই দিক দিয়ে কত ঢুকেছে? 5, এই দিক দিয়ে 5 ঢুকবে। যখনই লোড বাড়াবি, তখন মোটরের এই কারেন্টের বৃদ্ধি পাবে, আর্মেচার কারেন্টের বৃদ্ধি পাবে। আর্মেচার কারেন্টের যখন বৃদ্ধি পাবে, ধর 4 থেকে হলো 6, কিন্তু এ একই থাকবে, ফিল্ডের একই থাকবে। তাহলে তখন এই দিক দিয়ে কত কারেন্ট ঢুকবে? 7, 6 আর 1 7, কিন্তু এই ভোল্টেজ সেম থাকবে। তাহলে এই ভোল্টেজ সেম থাকলেও এই কারেন্টের পরিবর্তন হতে পারে, লোড কারেন্টের পরিবর্তন হতে পারে, তাই বলে কিন্তু ফিল্ড কারেন্টের পরিবর্তন হবে না। তাহলে ফিল্ড কারেন্টে যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হবে না। কিন্তু আমাদের তো এটার, এই কারেন্টের উপর কোনো হিসাব নেই। আমাদের তো হিসাব ফিল্ড কারেন্টকে নিয়ে, ফাইকে নিয়ে, ফাইকে নিয়ে হিসাব আমাদের। ইকুয়েশনে দেখ ফাই আছে, তাহলে ফাই আছে, ফাইটা কোথায় তৈরি হয়? ফিল্ড কারেন্ট থেকে। তাহলে কি ফিল্ড শান্ট মোটরের ক্ষেত্রে কি ভোল্টেজ যদি সেম থাকে, লোড যদি বাড়াস, তাহলে ফিল্ড কারেন্টের কোনো পরিবর্তন আসবে না, কিন্তু লোড কারেন্টের পরিবর্তন হবে। আর সেই রেসপেক্টে অ্যাজ ওয়েল অ্যাজ আর্মেচার কারেন্টের পরিবর্তন হবে, কিন্তু ফিল্ড কারেন্টের পরিবর্তন হবে না। কিন্তু সেই হিসাবটা আমরা এই জায়গাতে দেখাতে পারি না, ওইটা আমাদেরকে ভাবতে হবে যে এই কারেন্টটা সেম আছে বলে, এই কারেন্টটা সেম আছে বলে এই জায়গাতে আমাদেরকে কনসিডার করতে হবে। স্টেডি স্টেট মডেলে কিন্তু ওই জায়গাটা আমাদেরকে কনসিডার করতে হবে, অ্যাজ এ কনস্ট্যান্ট কারেন্ট এই কারেন্টটা। কারণ এই কারেন্টটা দেখো আমি ফিল্ডের উপর দিয়েও পাস করে নিয়ে আসছি। এবার সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ছবিটা কেমন? আরে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে ছবিটা কেমন? এটা তো আর্মেচার, এখানে ভোল্টেজ, আর ফিল্ড তো আমার আলাদা সাপ্লাই থেকে। আর এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেটাই আমার আর্মেচার কারেন্ট। তাহলে বল, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে এই ভোল্টেজটা যদি পরিবর্তন না করি, মোটরের উপর যদি লোড বাড়াই, মোটর যদি কাজ বেশি করে, তাহলে মোটর খাবে বেশি একটু, কিন্তু যে মোটরটা খাবে, আর্মেচার কারেন্ট খাবে, সে আর্মেচার কারেন্ট কোন দিক দিয়ে ঢুকবে? এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে ঢুকছে, যেহেতু সেপারেট সোর্স, এই রাস্তা দিয়ে ঢুকছে। আর এইখানে যে ভোল্টেজটা দেওয়া আছে, সেই ভোল্টেজটার কারণে এই রাস্তা দিয়ে যে কারেন্টটা ঢুকছে, সেইটাকে বলছি ফিল্ড কারেন্ট। বল, এইখানে লোড বাড়ালে এই কারেন্টের কি কোনো পরিবর্তন হবে? এটা আলাদা সোর্স থেকেই আছে, এর তো কোনো পরিবর্তন হবে না।
তাহলে এর যদি পরিবর্তন না হয় তাহলে এখানেও তো ফ্লাক্স ফাই কনস্ট্যান্ট, তাহলে এখানেও ফাই যদি কনস্ট্যান্ট হয় সেজন্য কি এ ফাইটা কনস্ট্যান্ট। তো তাহলে আমার টর্কের সাথে যে স্পিডের ইকুয়েশন সেখানে তো আমার ফাই রিলেশন, ফাই কোথায় তৈরি হয়, ফিল্ড কয়েল থেকে। তাহলে ফিল্ড কয়েলের হিসাব দেখবো আমি, আমি আর্মেচার কারেন্টের হিসাব দেখতে চাইছি না। তাহলে ফিল্ড কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট এবং আমরা স্টেডি স্টেট মডেলে সেটাই যখন এই রাস্তা দিয়ে ড্র করেছি, তাহলে সেই জন্য আমরা এই কারেন্টটাকে কনস্ট্যান্ট অ্যাজিউম করছি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটাকে, আই এটা কনস্ট্যান্ট অ্যাজিউম করে নিচ্ছি ওই জন্য। কিন্তু সিরিজ মোটরের ক্ষেত্রে এবার বল, এবার তোরা সিরিজ মোটরের ক্ষেত্রে বলবি। সিরিজ মোটরের ক্ষেত্রে কি গল্প হতে পারে বল এবার। বল রে একটু কেউ, এই জায়গাতে কি পরিবর্তন হবে সেইটা বল, কি পরিবর্তন হতে পারে এই জায়গাতে। তাহলে সিরিজ মোটরে যখন আমি বলেছি, তাহলে সিরিজ মোটরের ডায়াগ্রামটাকে আগে মাথায় চিন্তা কর, আগে সিরিজ মোটরের ডায়াগ্রামটাকে তাকে মাথায় চিন্তা কর রে বাবা। এটা তো ভোল্টেজ, এদিক দিয়ে যেটা যাবে সেটা আর্মেচার কারেন্ট, লোড কারেন্ট, সেটাই ফিল্ডের উপর দিয়ে যখন যাচ্ছে সেটাকে বলছে ফিল্ড কারেন্ট, সেটাই যখন আর্মেচারে ঢুকছে সেটাকেই বলছে আর্মেচার কারেন্ট। এবার মোটর ঘুরছে, মোটরের উপরে লোড চেঞ্জ করব। এতক্ষণ যেটা আমি শান্ট মোটর বা সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে দেখ ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছিল না, কিন্তু সিরিজ মোটরের ক্ষেত্রে কি হবে সেটা বল, আর যদি না হয় তাহলে কেন হবে না। আরে এইটুকু তো বলা উচিত রে এবার, এই জায়গাটা তো বলা উচিত রে এবার, এবার এইটুকু তো বল, আমাকে অ্যাটলিস্ট সান্ত্বনা দে। মোটরের আর্মেচার কারেন্ট বাড়বে, আর সেই আর্মেচার কারেন্ট ফিল্ডের ওপর দিয়েও আসবে, কারণ আর্মেচারের সাথে ফিল্ড কয়েল সিরিজে কানেক্টেড। তাহলে ফিল্ড কয়েলের ওপর দিয়ে যখন কারেন্টটা বৃদ্ধি পাবে ফিল্ড কারেন্ট হিসেবে, তাহলে সেই কারেন্টটা কি ফ্লাক্সকে পরিবর্তন করবে না? স্যার করবে। করবে। তাহলে এই ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের একটা সম্পর্ক আছে, দেখ ফিল্ড কারেন্ট যেমন পরিবর্তন হবে ফ্লাক্স সেরকম পরিবর্তন হবে। এই ফিল্ড কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, ফিল্ড কারেন্ট কমলে ফ্লাক্স কমবে। ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের সম্পর্কটা হচ্ছে ডাইরেক্টলি সম্পর্ক, ডাইরেক্টলি সমানুপাতিক, অর্থাৎ phi directly proportional to IF সিরিজ মোটরের ক্ষেত্রে। কিন্তু এই জায়গাটা আমরা সেপারেটলি এক্সাইটেড মোটর বা শান্ট মোটরের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করেছিলাম? কারণ করিনি, তার কারণ হচ্ছে সেখানে ফিল্ড কারেন্টকে আমরা কনস্ট্যান্ট মেনটেন করতে পেরেছি। শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ড যেহেতু শান্ট প্যারালালি কানেক্টেড, লোড বাড়ালে আর্মেচার কারেন্টের পরিবর্তন হবে অ্যাজ ওয়েল অ্যাজ লোড কারেন্টের পরিবর্তন হবে, কিন্তু এই রাস্তার কারেন্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে লোড বাড়ালে আর্মেচার কারেন্টের পরিবর্তন হবে, ফিল্ড কারেন্টের কোনো পরিবর্তন হবে না, কারণ ফিল্ড ভোল্টেজ সেপারেট ভাবে কানেক্টেড, সেপারেট সোর্স থেকে কানেক্টেড। অর্থাৎ আমরা শান্ট সেপারেটলি এক্সাইটেড মোটর বা শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ডকে আমরা কনস্ট্যান্ট রাখতে পেরেছি, সেই জন্য আমরা এই হিসাবটা তখন আসেনি। কিন্তু সিরিজ মোটরের ক্ষেত্রে যখনই আমি লোড পরিবর্তন করব, লোডের মান বাড়াবো, মোটরকে কাজ বেশি করে করতে হবে, সে তো খাবার বেশি করে খাবে, আর্মেচার কারেন্ট বাড়বে। আর আর্মেচারের সাথে যেহেতু ফিল্ড আমার সিরিজে কানেক্টেড, তাহলে আর্মেচার কারেন্ট বাড়লে ফিল্ড কারেন্টও বাড়বে, কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট।
ভোল্টেজকে আমরা কিন্তু কনস্ট্যান্ট রেখেছি, এটাকে আমি যতই কনস্ট্যান্ট মেনটেন করি, লোড বাড়ানোর সাথে সাথে লোড কারেন্টও বাড়বে। আর সেই লোড কারেন্টটা যখন ফিল্ডের ওপর দিয়ে পাস করবে সেটাই ফিল্ড কারেন্ট হিসেবে নাম পাবে, আর সেই কারেন্টের সমানুপাতিকই ফ্লাক্স তৈরি হবে। তাহলে এই জায়গা থেকে ফাই ইজিক্যাল টু আমরা বলতে পারি কে এফ ইন্টু আই এফ ফিল্ডের দিক থেকে। তাহলে এই জায়গা থেকে এবার ওমেগা ইজিক্যাল টু আমাদের স্টেডি স্টেট মডেল থেকে যে ইকুয়েশনটা ছিল ই এ বাই কে এ ফাই মাইনাস আর এ বাই কে এ ফাই তার হোল স্কোয়ার ইন্টু টাউ, এই ইকুয়েশনটা কি থাকবে না ইকুয়েশনটা পরিবর্তন হবে? এই ইকুয়েশনটা দিয়ে হিসাব করব, অ্যানালিসিস করব, না এই ইকুয়েশনটার উপর আবার পরিবর্তন আসবে? আমাদের দেখ এই ইকুয়েশনটার ওপরই আবার পরিবর্তন আসবে, কারণ ফাই এর জায়গাতে এবার আমাকে লিখতে হবে এই মানটা, এই মানটাও ফাই এর জায়গাতে আমাকে এখানে ঢোকাতে হবে। তাহলে ফাই সমান যেটা পেয়েছি সেই ফাই এর মানটাকে এবার স্টেডি স্টেট মডেলের ফাই এর জায়গাতে ঢোকাতে হবে, দিয়ে যে ইকুয়েশনটা তৈরি হবে সেই ইকুয়েশনটাই হবে সিরিজ মোটরের উপরে টর্ক স্পিড টর্কের ইকুয়েশন। তাহলে সিরিজ মোটরের ক্ষেত্রে স্পিড টর্কের ইকুয়েশনটা যখন আমি তৈরি করতে যাব, তাহলে বল এখানে কি পাবো? ই এ বাই কে এ ইন্টু কে এফ ইন্টু আই এফ। মাইনাস আর এ বাই কে এ ইন্টু কে এফ ইন্টু আই এফ তার হোল স্কোয়ার ইন্টু টর্ক। এই ইকুয়েশনটা পাবো তো? বল এই ইকুয়েশনটা পাবো কি পাবো না? যদি আমি পাই তাহলে এখান থেকে কি বলবো? এখান থেকে দেখ এই কথাটাই বলতে পারি যে কে এফ সরি কে এ ইন্টু কে এফ ইজিক্যাল টু, এটাকে আমি একটা দুটোই তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বলতে পারি কে এ এফ, এটা ধরে নেবো এখন হিসেবটা সুবিধা করার জন্য। তাহলে ওমেগা ইজিক্যাল টু এটা বলতে পারি দেখ ই এ বাই কে এ এফ ইন্টু আই এ সরি আই এফ মাইনাস আর এ বাই কে এ এফ ইন্টু আই এফ তার হোল স্কোয়ার ইন্টু টর্ক। এটা আমরা বলতে পারি। আর এ এফ ঠিক আছে, তাহলে তাহলে এটা পেলাম। এইবার দেখ আমি যদি টর্কের মান বাড়াই, আমি যদি টর্কের মান বাড়াই, লোডের মান যদি বাড়াই, তাহলে দেখ এই ইকুয়েশনে এইটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কিন্তু এই মানটা তো পরিবর্তনশীল। টর্কের মান বাড়ালে আইএফ এর মানটা বাড়বে না কমবে? বল লোডের মান বাড়ালে ফিল্ড কারেন্টের মান বাড়বে না কমবে? এই জায়গা থেকে বল লোডের মান যদি আমি বাড়াই, টর্কের মান যদি বাড়াই, তাহলে ফিল্ড কারেন্টের মান বাড়বে না কমবে?
এটা বল প্রথমে এটা বল আগে যে লোডের মান বাড়াচ্ছি, ফিল্ড কারেন্টের মান বাড়বে না কমবে? সেটা বাড়বে। বাড়বে। ফিল্ড কারেন্টের মান বাড়বে। এইবার ফিল্ড কারেন্টের মান যদি বাড়ে তাহলে বাড়তিটা কোথায়, ইকুয়েশনের ওপরে না নিচে? সে নিচে। নিচে। তাহলে ইকুয়েশনে যদি নিচে বাড়ে তাহলে স্পিড বাড়বে না কমবে? সে কমবে। তার মানে একটা ফ্যাক্টর দেখলাম, দেখ এখান থেকে আমরা প্রথমত এইটাকে বাড়ালাম, স্পিড কমলো, মানে আমি শুধু এই জায়গা থেকে লক্ষ্য করলাম। এইটাকে বাড়ালাম যে কারণে ফিল্ড কারেন্ট বাড়লো, আর সেই ফিল্ড কারেন্টটা বাড়ার ফলে প্রথম জায়গা থেকে ইকুয়েশনের প্রথম পার্টটা থেকে দেখতে পেলাম যে স্পিড কমে গেল। আমি এখন দ্বিতীয় ফ্যাক্টরে যাইনি, তাহলে দ্বিতীয় ফ্যাক্টরটা যাওয়ার আগে আমি ইকুয়েশনটাকে আরেকটু লিখি তো, তাহলে আরো ভালো বুঝতে পারবি। RA বাই KF তার স্কোয়ার ইন্টু IF তার স্কোয়ার ইন্টু টর্ক। আমি এক স্কোয়ার ভেঙে নিলাম, ব্র্যাকেটটাকে ভেঙে নিলাম, দিয়ে এইটাকে বাড়ালাম, প্রথম ফ্যাক্টরটা থেকে দেখলাম স্পিড কমছে। এবার দ্বিতীয় ফ্যাক্টরে আসি। দ্বিতীয় ফ্যাক্টর তো প্রথমেই মাইনাস আছে, মানে দ্বিতীয় ফ্যাক্টর যদি কোনো কারণে বাড়ে তাহলে সেও মাইনাসে বাড়াবে। এখন বলতো দ্বিতীয় ফ্যাক্টরে দেখ এই জায়গাতে IF এর স্কোয়ার, তাহলে লোড কারেন্ট বাড়লে ফিল্ড কারেন্ট তো বাড়ছেই, সেটা আবার স্কোয়ারে বাড়ছে। তাহলে আমি যদি ফিল্ড কারেন্ট ছিল 2, সেটা ফিল্ড কারেন্টটা বেড়ে হলো 3, তাহলে 2 এর স্কোয়ার বেশি না 3 এর স্কোয়ারটা বেশি? 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9, তাহলে ফিল্ড কারেন্টটা কতটা বেড়ে গেল? এই ফ্যাক্টরটা দেখ অনেকটাই বেড়ে গেল, স্কোয়ারে বাড়লো। সে আবার মাইনাসে কমাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট স্পিড আরো কমে যাচ্ছে। তার মানে এখানে দুটো ফ্যাক্টর থেকে স্পিড কমছে, একটাকে বাড়াচ্ছি, লোডকে বাড়াচ্ছি, সেই লোডের বাড়তির জন্যে প্রথম ফ্যাক্টর থেকেও এফেক্ট করে স্পিড কমছে, দ্বিতীয় ফ্যাক্টর থেকেও এফেক্ট করে স্পিড কমছে, এবং দ্বিতীয় ফ্যাক্টরটা আবার স্কোয়ারের সাথে রিলেটেড। তাহলে সেই জায়গা থেকে যদি আমি মোটরের স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স ড্র করি, তাহলে এদিকে দেব টর্ক, এদিকে দেব স্পিড। তাহলে ইনিশিয়াল অবস্থায় যখন মোটরকে স্টার্ট করছি ভোল্টেজ দিয়ে, লোড যখন 0 অর্থাৎ টর্ক মান যখন 0, তখন তো স্পিড বেশি থাকবে, তাই নয়? তখন তো আমার স্পিড বেশি থাকবে, তো সেই স্পিড বেশিটা এখানে আছে। এবার আমি যতই লোড বাড়াবো আমার দুই দিক থেকে দেখতে পাচ্ছি স্পিড কমবে, এবং স্কোয়ারের সাথে রিলেটেড মানে সেখানে আমার জিওমেট্রিটা কি হবে, প্যারাবোলা, মানে অর্ধবৃত্ত যেটা। তাহলে সেই স্কোয়ারের সাথে রিলেটেড থাকার জন্য জ্যামিতিটা হয় সবসময় প্যারাবোলা টাইপের, মানে অধিবৃত্ত যেটাকে বলে বাংলাতে। তাহলে সেই জন্য স্পিডের সাথে দেখবি যতই লোড বাড়াবো স্পিড আমার ঠিক এরকম লেভেলের কমতে থাকবে। এইভাবে কমতে থাকবে। তাহলে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সিরিজ মোটরের ক্ষেত্রে, এই জায়গাটাতে লোড যখন 0,
লোড যখন জিরো, ফিল্ড কারেন্ট তো ঢুকবেই। লোড যখন জিরো, ফিল্ড কারেন্ট ঢুকবেই, কিন্তু সেই ফিল্ড কারেন্টের মানটা লোড যখন জিরো, অর্থাৎ এখানে যখন লোড জিরো, ভোল্টেজ দিয়ে যখন মোটরকে স্টার্ট করছি, লোড যখন জিরো, তখন এই রাস্তায় কারেন্টটা ঢুকবে তো, কিন্তু ঢুকবে তখন কারেন্টটা কিন্তু খুব কম ঢুকবে, অর্থাৎ আই এর মানটা খুব কম হবে। এই আই এর মান যখন খুব কম হবে, ফিল্ড কারেন্টের মানটাও খুব কম হবে, আইএফ এর মানটাও কম হবে। আইএফ এর মান যদি খুব কম হয়, তো সে কমটা আবার নিচে আছে, তাহলে একটা হাই ভ্যালু, ইএ মানে সাপ্লাই ভোল্টেজ, তাহলে হাই ভ্যালু সাপ্লাই ভোল্টেজকে কেএফ এর মানের সাথে যখন একটা কম ভ্যালুকে গুণ করব, উপর নিচের ভ্যালুটাও খুব কমে যাবে। কোন একটা ফ্যাক্টরের সাথে যখন লো ভ্যালুকে গুণ করা হয়, অ্যাজ এ রেজাল্ট ভ্যালুটাও লো হয়ে যায়। সাপোজ 5-এর সাথে যদি আমি 0.1 গুণ করি, তাহলে আমার রেজাল্টটা কত দাঁড়ায়? 0.5। রেজাল্ট কমে গেল। দেখ, বড় ভ্যালুর সাথে একটা ছোট ভ্যালুকে গুণ করছি, অ্যাজ এ রেজাল্ট আমার ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক সেই কারণে বলছি, একটা ওপরেরটা হাই ভ্যালু, এটা একটা ভ্যালু আছে বড় ভ্যালু, লোড যেহেতু জিরো, তাহলে ফিল্ড কারেন্ট, আর্মেচার কারেন্ট কম হবে, ফিল্ড কারেন্ট কম, তাহলে হাই ভ্যালুর সাথে একটা ফিল্ড কারেন্ট কম ভ্যালু যখন গুণ করব, আমার অ্যাজ এ রেজাল্ট লো ভ্যালু হয়ে যাবে নিচেরটা। তাহলে একটা হাই ভ্যালুর সাথে লো ভ্যালুকে যদি আমি ভাগ করব, স্পিড তো বেশি হবে, হাই ভ্যালু হাই স্পিড হবে। তাহলে সেই জন্য এই জায়গাতে এত হাই স্পিড হয়ে যায় যে গ্রাফে আমি দেখাতে পারি না। সেই জন্য এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হয়, এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হয়, মানে আরো উপরে উঠবে গ্রাফটা, আরো উপরে উঠবে গ্রাফটা। এবার যেহেতু লোড জিরো অবস্থায় সিরিজ মোটরের স্পিড এত বেশি হয়, নিচের ভ্যালুটা কম থাকার কারণে স্পিড এত বেশি হয় যে মোটর ডেঞ্জারাস স্পিডে রান করবে, ড্রাস্টিক হাই স্পিডে রান করবে। এই ড্রাস্টিক হাই স্পিডে যখন রান করবে মোটর, তাহলে মোটরে একটা বড়সড় অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। যে কারণে আমরা সিরিজ মোটরকে কখনোই নো লোডে রান করাই না, অর্থাৎ লোড জিরো অবস্থাতে কখনোই রান করাই না। অর্থাৎ সিরিজ মোটরকে যখনই আমি রান করাতে যাব, কিছু লোড চাপিয়ে দেবো আগে, একটু সামান্য লোড চাপিয়ে দেব, দেন অর্থাৎ এখানে কিছুটা লোড আমি চাপিয়ে দেব, দেন সাপ্লাই ভোল্টেজ দিয়ে মোটরকে স্টার্ট করব। ডিউ টু হাই স্টার্টিং টর্ক। আবার ডিসি সিরিজ মোটরের হাই স্টার্টিং টর্ক, সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো এই জায়গা থেকে। সেটা আমরা এখান থেকে 3 নম্বর থেকে আমরা যদি অ্যানালাইসিস করতে যাই, তাহলে দেখতে পাবো সিরিজ মোটরের ক্ষেত্রে স্টার্টিং টর্কটা হাই, কারণ এই ফ্লাক্সটা ফিল্ড কারেন্টের সাথে সমানুপাতিক। আবার ফিল্ড কারেন্ট আর্মেচারের সাথে সমান, তাহলে এখানে আই স্কোয়ার হয়ে যাবে। সেটা আমরা পরে অ্যানালাইসিস পরে বলবো আর। তাহলে আমরা যেহেতু এখন স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সে আছি, তাহলে সেই জায়গাটা আমার বলার দরকার নেই, এখন এটা পরে আসছে। তাহলে শুধু এইটুকু বললেই হবে, সিরিজ মোটরের ক্ষেত্রে আমাদের স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা এইভাবে ড্র করতে, কারণ এই ক্ষেত্রে আমাদের দুটো ইকুয়েশনের দুটো ফ্যাক্টর থেকে স্পিডকে কমছে লোড বাড়ানোর সাথে সাথে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলোই ব্যাখ্যা করতে হবে। পরীক্ষাতে কোশ্চেন এটা আসতে পারে, আসবেই একটা কোশ্চেন, একটা মোটর নিয়ে পরীক্ষাতে কোশ্চেনটা আসবে, শুধু স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করতেই দেবে, যে কোনো একটা মোটরকে নিয়ে। মাথায় ঢুকলো নাকি বল, না ঢুকলো না? ডিসি মোটরটা থার্ড সেমিস্টার যেটা পড়েছি সেটাকে রিভিউ করে নেই, তোদের কাছে যে নোটটা আছে সেই নোট নিয়ে আবার রিভিউ কর, এখনো অনেক বাকি। ড্রাইভস কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালাবে, এবং এটাই তোদের মেন সাবজেক্ট এই সেমিস্টারে। মাইক্রো প্রসেসর আমার 5খানা ক্লাস লাগবে, 5খানা ক্লাসে তোদেরকে মাইক্রো প্রসেসর যেটুকু শেখাবো, পরীক্ষাতে সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবে।
মাইক্রো প্রসেসরের সামান্য 5খানা ক্লাস নেব আমি। 5টা ক্লাসে আমি মাইক্রো প্রসেসর শেষ করে দেবো, এবং 5টা ক্লাসে যা পড়াবো আশা করি তোরা নিজেরা অ্যান্সার করে আসবি। আমার সময় লাগবে শুধু ড্রাইভসে, যদি পড়তে চাস। আর যদি তোরা যদি বলিস যে স্যার আমাদেরকে সিলেবাসের পড়া পড়িয়ে দিন, ছেড়ে দিন, তাহলে কিন্তু সেইভাবে পড়াবো, বল কি করবো। আর যদি বলিস বুঝিয়ে পড়াতে, তাহলে এইভাবে পড়াবো। এটাই তোদের মেন সাবজেক্ট। মাইক্রো প্রসেসর নিয়েও তোরা কেউ কোনোদিন কাজ করতে ফিল্ডে থাকবে বলে আমার মনে হয় না, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে মাইক্রো প্রসেসর নিয়ে কেউ কাজ করেছে আমার আজ পর্যন্ত জানা নেই। মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করবে ইন্ডাস্ট্রিতে, যখন মাইক্রো প্রসেসর রিলেটেড যেসব ইন্ডাস্ট্রি আছে, তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে নিতে আসবে না, তারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে নেবে। তাহলে যেসব ইলেকট্রনিক্স কোম্পানি ছেলের যেসব কলেজে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছে, তারা যদি বলে যে মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করব, তাদের ক্ষেত্রে মানাবে। ইলেকট্রিক্যালের ছেলেদেরকে কিন্তু ওটা মানাবে না। বেশ, এইটুকু পর, এইটুকু ভালো করে আত্মস্থ কর, সেন্টেন্স বানানোর চেষ্টা কর। যা বললাম সেই জায়গাগুলোকে সেন্টেন্স বানানোর চেষ্টা